এটি ভুটানে ঢোকার রাস্তা। আমরা ভারতে বাস করি, কিন্তু ভুটান যেহেতু আমাদের প্রতিবেশী একটি দেশ, সেহেতু আমাদের ভারত থেকে অনেকেই ভুটানে কাজের জন্য রেগুলার যাওয়া আসা করেন। তো এই পথটি প্রধানত তাদের জন্য। এখানে অরিজিনাল আধার কার্ড বা ভোটার আইডি কার্ড দেখালে এখান থেকে এন্ট্রি করা যায় ভুটানে। তো আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি ভুটান বর্ডারে ঘুরতে। তো সেখানে গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারি যে অরিজিনাল আধার কার্ড থাকলে ভেতরে ঢোকা যায়, মানে ভুটান দেশে ঢোকা যায়। তো আমরা অরিজিনাল আধার কার্ড ছিল বলে আমরা ওটা স্ক্যান করলাম। স্ক্যান করার পর আমাদের বড়গুলো 3 জনের হয়ে গেল, কিন্তু 2টো বাচ্চা ছিল যাদের আধার কার্ডগুলো স্ক্যান হচ্ছিল না, সুতরাং ওদের আটকে দিল। তো আমরা 5 জন ছিলাম। আমি ওই 2টো বাচ্চাকে নিয়ে থেকে গেলাম, ওরা 2জন চলে গেল। তারপর আমি ভাবছি ওরা চলে গেল, আমরা ঢুকতে পারলাম না। আমার আধার কার্ডটা স্ক্যান হয়ে গেছিলো, আমি যেতে পারতাম, তো 2টো বাচ্চার জন্য আমি যেতে পারিনি। তারপর যখন আমি রিটার্ন আসছিলাম, ওখানেই মেন গেটে যে যারা ওই স্ক্যান করে বা আরও যে পুলিশ বিএসএফ যারা চাকরি করেন ওখানে বর্ডারে পাহারা দিচ্ছে, তো তাদের মধ্যে একজন বলল যে পাশে চায়না গলি বলে একটি জায়গা আছে, সেখান থেকেও ভুটানে এন্ট্রি করা যায়। তো জিজ্ঞাসা করে নিলাম কোন দিকটায়, তারপরে গেলাম। সেখানে গিয়ে বাচ্চাদের আধার কার্ড দিয়ে নাম এন্ট্রি করে ছবি তুলে ভুটানে এন্ট্রি করলাম। তারপর ভুটানটা ঘুরলাম। আমরা তো কোনো বেশি দিন থাকবো বলে যাইনি, আমরা কয়েক ঘন্টা ভুটানটা ঘুরে দেখেছি। তো এই কয়েক ঘন্টার ভেতরে ভুটান সম্বন্ধে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে আমি সেটুকুই সকলের সাথে শেয়ার করে নেব। তো 2টো বাচ্চাকে নিয়ে যখন আমি ওখান থেকে ঢুকলাম, তারপর আগে আমার দিদিরা ভেতরে ঢুকে গেছিলো, ওদের সঙ্গে যোগাযোগ করে নিলাম, নিয়ে একসাথে গাড়িতে করে পুরো ভুটানটা ঘুরে দেখলাম। পুরো ভুটানটা একদিনে কভার করা যায় না, তার কারণ ওখানে দেখার জন্য অনেকক্ষণ সময় লাগে। তো আমরা ঠিক করেছি এবারে যা দেখলাম, নেক্সট বার আসবো, ভুটানে থাকবো। এবার পাসপোর্ট নিয়ে যাওয়াই ভালো, পাসপোর্ট বানিয়ে নিয়ে যাও, কারণ আধার কার্ড তো ঢুকতে দেবে ঠিক আছে, কিন্তু ওখানে যদি থাকতে চাই তাহলে পার ডে 1200 টাকা চার্জ করবে মাথা পিছু। ওটা ওদের ট্যাক্স। পাসপোর্ট ছাড়া থাকলেই 1200 টাকা করে চার্জ। আর হচ্ছে যদি বেরিয়ে আসা যায় একদিনে ঢুকে একদিনে, তাহলে আর কোনো চার্জ লাগে না। তো ভুটান দেশটা যেটুকু সময় আমি ঘুরলাম খুব ভালো লেগেছে, তার কারণ ভুটান হচ্ছে খুব শান্ত, কোনো হইচই নেই, কিছু নেই, খুব নিরিবিলি একটা রাষ্ট্র, খুব শান্ত স্বভাবের মানুষজন এখানে বাস করেন। এখানে অনেকগুলো মন্দির আমি দর্শন করেছি। সুতরাং আমি তো ঘুরতে গিয়েছিলাম, তার মধ্যে কিছু কিছু দর্শনীয় স্থান ছিল। আর ভুটানের প্রকৃতি সৌন্দর্য তো খুব সুন্দর। তো মানে গাছগুলো পাহাড়ের ওপর যে গাছগুলো আছে, সেই গাছগুলো দূর থেকে যেন মনে হচ্ছে কুয়াশায় ঢেকে আছে, রাস্তাগুলোও তাই, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো কুয়াশা নয়, ওগুলো সব মেঘ। আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমরা তো প্রথমে বলছিলাম কুয়াশা, কিন্তু আমাদের গাড়িটা যিনি ড্রাইভ করছিলেন তিনি বললেন এগুলো কুয়াশা না, এগুলো মেঘ। ভুটান দেশটা এত সুন্দর আর এর প্রাকৃতিক শোভা এত সুন্দর যে বর্ণনা করা যায় না মুখে, চোখে স্বচক্ষে না দেখলে অনুভব করা যায় না, বা কোনো অনুভূতি করা যাবে না, এত সুন্দর। তবে এখানকার নিয়ম কানুন যা দেখলাম, আমাদের ভারতে যেরকম ইলেকশন হয়, ভোট হয়, নির্বাচন হয়, কিন্তু ওখানে কোনো নির্বাচন হয় না, কারণ এটা হচ্ছে আমাদের যেরকম গণতন্ত্র দেশ, ওদেরটা হচ্ছে রাজতন্ত্র। ওখানে রাজাদের এখনও শাসন চলে। আমি ভুটান থেকে একটি টাকাও নিয়ে এসেছি, 10 টাকার নোট, সেটা আমি লাস্টে দেখিয়েছি। তো ভুটানে 5 জন রাজা এখনও পরপর বংশ পরম্পরায় তারাই রাজ্য শাসন, এই দেশ শাসন করে যাচ্ছে। তো হচ্ছে সেই ওদের টাকাটাতেও রাজার ছবি দেওয়া আছে। ওখানে কোনো ইলেকশন হয় না, ওখানে এখনও রাজতন্ত্র শাসন চলে। ওখানে খুব জনসংখ্যা মোট মিলিয়ে 8 লক্ষ। আমি ভাবছিলাম আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটি, আর ওখানে 8 লক্ষ লোক, কিন্তু দেশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও রাস্তায় একটা পাতা পর্যন্ত পড়ে নেই, আমি লক্ষ্য করলাম। আর ওখানকার লোকজন এত মানে বন্ধুভাবাপন্ন। ওখানে আমাদের টাকাও চলে, ভারতের টাকা চলে, আবার ভুটানের টাকাও চলে,
কিন্তু ওখানে আমি এটিএমে আমার কার্ডটি পুশ করেছিলাম, কিন্তু আমাকে ওখান থেকে টাকা দেয়নি। তো ফেরার সময় ওই ড্রাইভার আমাকে একটু 10 টাকা নোট দিয়েছিল, তার বদলে আমি 10 টাকা ভারতীয় নোট দিয়ে দিয়েছিলাম। এখানে রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিক আমাদের এখানে যখন পথচারী পার হয়, আগে সিগন্যালের অপেক্ষা করতে হয়, তারপরে মানুষজন জেব্রা ক্রসিং দিয়ে পার হয়। সিগন্যাল থাকলে, কিন্তু ভুটানে দেখলাম মানুষজন যদি ওই জেব্রা ক্রসিংয়ে গিয়ে রাস্তায় পা দেয়, তখনই সিগন্যাল যাই থাক কেন গাড়ি দাঁড়িয়ে যায়। আর এখানে গাড়ির যে স্পিড, সেটাও লিমিট করা থাকে 20-40 এরকম। এখানে খুব বেশি জোরে কেউ গাড়ি চালায় না, যে গাড়িই যাক। আমাদের ভারত থেকে গেলেও ভুটানের গাড়িও তো এখানে লিমিটটা বাঁধা থাকে, সুতরাং এখানে অ্যাক্সিডেন্ট খুব কমই হয়। আর ভুটান যতটা এরিয়া ঘুরতে হয়তো 1-2 দিন লাগবে, কিন্তু এই যে স্পিড বাঁধা, ওই স্পিডে অনেকটা টাইম লেগে যাবে। আর এখানে আরেকটা মূলত কথা, এখানে ভারতীয় সময়ের সাথে ভুটান এবং বাংলাদেশ, এই দুটো দেশের সাথে 8 ঘন্টা সময় পার্থক্য আছে। কারণ আমাদের এখানে যাই বাজুক, তার সাথে 8 ঘন্টা বেশি, ওখানে 8 ঘন্টা কম হেরফের ওখানকার সাথে আমাদের সময়টা। ঝুলন্ত ব্রিজ, ওপরে যে পাশে ব্রিজটা দেখছি না, নতুন হয়েছে। আগে মানুষ এই ঝুলন্ত ব্রিজটা দিয়েই যাওয়া আসা করতো। আর ব্রিজটাতে যখন উঠেছি তখন টোটাল দুলছে, অনেকে তো ভয়ে উঠতেই চাইলো না, কিন্তু আমার মেয়ে তো দৌড়চ্ছিল ওই ব্রিজটার ওপর থেকে। আর ব্রিজের দুপাশে যে কাপড়ের মধ্যে কিছু লেখা আছে, যেগুলো আমরা পড়তে পারছি না, হচ্ছে কিছু হয়তো লেখা আছে, কারণ ভুটানি ভাষা তো আর জানি না। তো আমরা এর ভেতর দিয়ে যাচ্ছিলাম, পেজ নোট ছিল, ভয় পাচ্ছিলাম। তারপর দেখলাম যে না, ব্রিজটা অনেক শক্তপোক্ত, পুরো লোহার মোটা মোটা রড বা দিয়ে কাছি টাইপের কিছু, ওটা দিয়ে বা তৈরি করা। আগে এই এই পার থেকে, নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই ব্রিজটিই ছিল একমাত্র পথ। এখন এই নতুন করে পাশ থেকে ব্রিজটা তৈরি হয়েছে, তো এপার থেকে ওপারে গাড়ি নিয়ে যাওয়া যেত না, ওপারের গাড়ি এপারে, মানে আলাদা আলাদাভাবে এটা বিচ্ছিন্ন করে রেখেছিল। এই যে সেতুটি নতুন যে পাশে তৈরি হয়েছে, এটাই আবার যোগাযোগের নতুন ব্যবস্থা তৈরি করে দিয়েছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য। তো সবাই আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম। ঝুলন্ত ব্রিজটা বেশ ভয় করছিল, অনেকেই যাচ্ছিলো। আমার এই যে যাচ্ছে এই লোকটিও আমাদের সঙ্গে গিয়েছিল, আমরা তো বাসে করে গিয়েছিলাম বেড়াতে। তো এই তোর্ষা নদীটাও একজন গল্পে বললো ড্রাইভার, যে 1992 সালে নাকি খুব হচ্ছে বন্যা হয়েছিল এখানে। এই তোর্ষা নদীর জলে নাকি আমাদের উত্তরবঙ্গ ভেসে গিয়েছিল। যেরকম চাষের ক্ষতি হয়েছিল, মানুষের বসত বাড়ির অনেক ক্ষতি হয়েছিল। আর ভুটানের তো বেশি করে ক্ষতি হয়েছিল, খুব নিশ্চিহ্ন করে দিয়েছিল একদম। ওই তোর্ষা নদীর তীরে অবস্থিত অনেক পেট্রোল পাম্প ছিল, আরও অনেক কিছু গড়ে উঠেছিল, সিমেন্টের কারখানা থেকে শুরু করে, সেগুলো সব ভাসিয়ে নিয়ে গেছিলো। গাড়ি থেকে শুরু করে গাছপালা কিছুই ছিল না। আস্তে আস্তে নতুন করে হচ্ছে এগুলো তৈরি করা হয়েছে। তো আমি এদেরকে জিজ্ঞাসা করলাম যে এই বৃষ্টি ঘুরে ওদের কেমন লাগলো। ওরা বললো খুব ভালো লেগেছে। তো আমাদের সঙ্গে যে দুজন ড্রাইভার গিয়েছিল, সে দুজন ড্রাইভারকে বললাম আপনাদের একটা ছবি তুলে নিই, আপনারা যে এসছেন। আমি তো আপনাদের হয়তো ভুলেই যাব, কিন্তু আমি যে ভিডিও আপলোড করব সেখানে আপনাদের ছবি থাকবে, দেখলে তো বলতে পারবো যে এই দুজনের তে আমরা ঘুরেছি। তো আমাদের ড্রাইভারটা ছিল খুব ভালো, দুটো গাড়ি গিয়েছিল আমাদের। ওরা তো সবসময় ভুটানে এই দেশ থেকে ও দেশ যায়, ওরা ভাষাটাও জানে, তো সুতরাং ওদের কোনো অসুবিধা হচ্ছিল না। আর এই যে ঝর্ণাগুলো পাহাড় থেকে যে নামছিল, মারাত্মক ঝর্ণা, কাছে হাত দিতে পারছিলাম না, কারণ ওসব জায়গায় দাঁড়ানোর কোনো
মানে আইন নেই। রাস্তার মাঝখানে অযথা ভিড় করলে অসুবিধা আছে। তো আমরা সেই জন্য আমরা দাঁড়াইনি, একটুখানি গাড়িটা স্লো করে দাঁড়িয়ে ছবিটা তুলেছি, ভিডিওটা করেছি। তারপর আবার গাড়ি চলতে শুরু করেছে। ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে দেয় না। তো ঝর্ণাটা একদম হাত বাড়ালেই মোটামুটি ছোঁয়া যেত, কিন্তু তাও আমরা নামিনি গাড়ি থেকে, কারণ জানি না কোথায় থেকে কী হবে, আর ভয় করে করে ঢুকেছিলাম। তার কারণ ঢোকার সময় এমনিতেই একটা প্রবলেম হয়েছিল আধার কার্ড নিয়ে। তো তারপরে আমরা যখন পুরো ঘুরে দেখলাম জায়গাটা, খুব ভালো লাগলো। মিস করছিলাম আমি, যদি না ঢুকতে পারতাম ভেতরে আর কি খারাপ লাগতো। তারপর দেখছি না হয়েছে। তো আরও একটা জিনিস, যে পাহাড়ের ওপরে ছোটো 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 বাড়িগুলো কী দিয়ে বানানো যায় না, হয়তো কাঠেরও হতে পারে বা সিমেন্ট ইট বালি দিয়েও হতে পারে, পাথর দিয়েও হতে পারে। কারণ আমার যা দেখা সব দূর থেকে, তার কারণ আমি যদি ওখানে থাকতাম তাহলে হয়তো ভালো করে কোনো হোটেলে থাকতাম, দেখে টেকে ভালো করে আরও অভিজ্ঞতা হতো, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। কিন্তু আমি তো অত ভালো করে কাছ থেকে দেখিনি, সুতরাং দূর থেকে দেখে যতটুকুই আমার মনে হচ্ছে আমি ততটুকুই আপনাদের বলছি। এটি ভুটানের কোনো স্কুল, মর্নিংয়ে হয়তো ক্লাস হয়েছে, ছুটি হয়ে গেছে। তো আমরা ঘুরতে ঘুরতে মোটামুটি 12টা বেজে গেছিলো। তারপর আমরা বর্ডার দিয়ে আবার যেখান থেকে প্রবেশ করেছিলাম সেখান থেকে বেরিয়ে যাই। তো আমি যেটুকু পেরেছি আমি সেটুকুই আপনাদের দেখানোর ও বলার চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর তেমন কিছু আর বলার নেই। আপনারা শেষ পর্যন্ত ব্লগটা দেখুন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।